বন্ধুরা, আমি শ্রীহরি কবির মজুমদারি রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনের ওপরে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। তা ঠাকুরের একজন আশ্রিত ছিলেন। তিনি একজন ডাক্তার ছিলেন। বরিশালে থাকতেন উনি। বরিশালে উনি ডাক্তারি প্র্যাকটিস করতেন। ওনার নাম ছিল শ্রী সুধীর কুমার চক্রবর্তী। তিনি মাঝে মাঝেই যখনই ডাক্তারি থেকে ছুটি পেতেন তখনই ঠাকুরের কাছে চাঁদপুরে রোহিণীবাবুর কাছে এসে দেখা করতেন। আর কিছুদিন রোহিণীবাবুর সাথে থেকেও যেতেন। রোহিণীবাবুর সাথে ওনার খুব ভালো আলাপ ছিল। উনি ঠাকুরকে নিয়ে অনেক আলাপ আলোচনা করতেন। ওনার ওখানে থাকাকালীন ঠাকুর যে যে লীলা খেলাগুলো করেছিলেন সেইগুলো সম্বন্ধেও গল্প করতেন। তা একদিন এরকম উনি ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন। ঠাকুরকে দেখা করতে এসে তখন রোহিণীবাবুকে একটা গল্প উনি শোনান যে একবার আমাদের ঠাকুর সকালবেলা বরিশালে থাকাকালীন সকালবেলা উনি তো মর্নিং ওয়াকে যান। তো উনি সেরকম মর্নিং ওয়াকে বেরিয়েছেন। তার পেছন আমার এই সুধীরবাবু ও অন্যান্য 2-4 জন ভক্তবৃন্দরা মানে আশ্রিতগণেরা ঠাকুরের পেছন প্রাতঃভ্রমণ করছিল। তো তখন উনি যেতে যেতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ান। সেখানে একজন অল্প বয়সী মানে বিবাহিত মহিলা ওখানে গেটের সামনে দাঁড়িয়েছিলেন। ঠাকুরের যেন মনে হচ্ছিল ঠাকুরের জন্যই অপেক্ষা করছিলেন। যেই উনি ঠাকুরকে দেখলেন উনি ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে খুব কাঁদতে শুরু করে দিলেন। লুটিয়ে পড়ে খুব কাঁদতে শুরু করেন। তখন ঠাকুর ওনাকে মানে ওখানে থেকে তুলে ওনার পায়ের থেকে তুলে ওনার সঙ্গে ঘরে যান। গিয়ে ঘরে যান। তো ঘরে যাওয়ার পর উনি সেই ভদ্রমহিলা ওনাকে খাটে বসতে দেন। তো ওনার সাথে ঠাকুরের সাথে সাথে তো সুধীরবাবু অন্য সব গুরু ভ্রাতারাও গেছেন। তো গুরু ভ্রাতারাও গেছেন। তা সবাই গিয়ে যখন উপস্থিত হয়েছে তখন উনি মানে সেই ভদ্রমহিলা খুলে বললেন যে উনি একজন ওনার জমিদারের পুত্রবধূ। এখন সেই যে যার সাথে ওনার বিয়ে হয়েছে তার স্বামী সে একজন জমিদার বা মানে তার বাবা জমিদার, তো বুঝতেই পারছেন। সেই ছেলে যে উচ্ছৃঙ্খলে গেছে, উচ্ছন্নে চলে গেছে। উচ্ছৃঙ্খল কেন, উচ্ছন্নেই চলে গেছে। সে মানে সারাক্ষণ মদ খাচ্ছে, বেশ্যা বাড়িতে পড়ে রয়েছে। হয়তো হঠাৎ কখনো তো আসেই না বাড়িতে, আসলেও ঘন্টায় 2 থেকে আবার উনি আবার মদ খেতে বেশ্যা বাড়িতে চলে যান। তো এরকম করে তো আর ওনার তো জীবন এরকম করে চলে না। আর স্ত্রীর তো এরকম করে জীবন চলে না। উনি খুব দুঃখ পাচ্ছেন। ঠাকুরকে এটা একটা মানে কিছু ব্যবস্থা করতে বলেছে। ওনার এই জীবনটা থেকে ওনাকে নেওয়ার এই দুঃখটা থেকে ওনাকে বার করতে বলেছেন। তো ঠাকুর তো ওনাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে কিছু দূর যাওয়ার সঙ্গে একটা অল্প বয়সী ছেলে মাতাল অবস্থা টলতে আসছিল। আর টলতে নিজের মনে মনেই কী বকবক করে যাচ্ছে। তো সেই বকবকটা তো কেউই বুঝতে পারেনি। তো বকবক করতে এসে ঠাকুরের পায়ের মধ্যে লুটিয়ে পড়ল। আর শুধু লুটিয়ে পড়লই না, ঠাকুরের বুড়ো আঙুলটা চুষতে শুরু করে দিল। তখন ঠাকুর বললেন যে তুই যা মদ খাওয়ার খেয়ে নে, এরপর থেকে তুই আর মদ খাবি না। তা এরপরে যখন কিছুক্ষণ বাদে সেই ছেলেটার জ্ঞান আসলো, ও নেশাটা কেটে গেছে, তখন ও একটু চমকে উঠেই দাঁড়ালো। দাঁড়াবার পর সে একটু লজ্জা পেয়ে মাথা নত করে ঠাকুরের কাছে দাঁড়িয়ে রইল। তখন ঠাকুর ছেলেটাকে আদেশ করলেন যে এই ছেলেটা যেন আর কোনোদিনও ওই উচ্ছৃঙ্খল জীবনে ফেরত না যায়, আর এখনই যেন বাড়িতে চলে যায়, আর এরকম যেন উচ্ছৃঙ্খল জীবন আর কোনোদিনও যাপন না করে উচ্ছৃঙ্খল জীবন। তো ছেলেটা তো চলে গেল। তারপরে ছেলেটা ঠিক হয়ে গেছে ঠাকুরের আদেশ পেয়ে। ছেলেটা কিন্তু মানে ঠিক
মানে নিজের জীবনটাকে যেভাবে গুছিয়ে নিতে হয় সেরকম করে গুছিয়ে নিয়েছে। আর তার কিছুদিন বাদে স্বামী স্ত্রী দুজনে মিলে ঠাকুরের কাছ থেকে নামও নিয়েছিলেন। এটা তো গেল একটা গল্প। আরেকটা গল্প উনি বলেছিলেন রোহিণীবাবুকে, যে বরিশালে থাকাকালীন একবার, তখন তো অনেক ঠাকুরের কাছে তো অনেক ভক্তরাই দেখা করতে আসতেন। তো তখন ঠাকুর আস্তে আস্তে এত ঠাকুর চোখের দৃষ্টিটা কমে আসছে। তো ঠাকুর কাছে অনেকেই দেখা করতে আসছে। তো একজন এসেছিলেন অশ্বিনীবাবু। তো অশ্বিনীবাবু খুবই ভক্ত মানুষ ছিলেন। আসামে অনেকবারই যখনই গেছেন ঠাকুর ওনার বাড়িতে অনেকবারই উঠেছেন। তো রোহিণীবাবু ওনাকে খুব ভালো করে চেনেন। রোহিণীবাবুর সাথে ওনারও খুব ভালো পরিচয় আছে, ভালো আলাপও আছে। তো অশ্বিনীবাবু একদিন ওখানে দেখা করতে এসেছেন। তা অশ্বিনীবাবুকে তো দেখে ঠাকুর কিছুতেই চিনতে পারে না। অশ্বিনীবাবু বারবার বলে, আমি অশ্বিনী এসেছি। ঠাকুর তো কিছুতেই অশ্বিনী নামটা নেন না, অন্য উল্টো পাল্টা কোনো একটা নাম নিয়ে নেন। তো একটা পর্যায়ে এসে অশ্বিনীবাবুর খুব খারাপ লাগে। তো ওখানে বসেই সবার সামনে মানে সবার সামনে তো আর কাঁদতে পারেনি, এতটা দুঃখ লেগেছে, তার কান্না বেরিয়েছে। তো সেখান থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পরে ঘরটা থেকে বেরিয়ে আসার পরেই দরজার মুখে ঠাকুর এসে অশ্বিনীবাবু বাবুর সাথে দেখা হয়েছে। তো রোহিণীবাবুকে সব কথাটাই উনি খুলে বলেছেন যে ওনাকে ঠাকুর চিনতে পারছেন না। তো রোহিণীবাবু বলছেন যে, আপনি কি যে চিনতে পারবে না কেন? আপনি কি ঠাকুর যে আপনাকে যে বীজ মন্ত্র দিয়েছে জপ করার জন্য, আপনি কি করছেন? তো অশ্বিনীবাবু বলল, হ্যাঁ আমি আগে তো করতাম, কিন্তু রিটায়ার হয়ে আসার পরে টাকা পয়সাগুলোকে গুছিয়ে রাখতে, ইনভেস্ট করতে, বাড়ি ঘর দুয়ার বানাতে, এসব করতে করতে আমি এসব ব্যাপারে এত জর্জরিত হয়ে গেছি যে ঠাকুরের নামটা এখন আমি করতে ভুলে গেছি। প্রায় 2 বছর হয়ে গেল আমি এখন আর ঠাকুরের নামটা আর করি না। তখন রোহিণীবাবু বললেন, এই জন্যই ঠাকুর আপনাকে ভুলে গেছেন। আপনি একটা কাজ করুন, ঠাকুরের নামটা এক্ষুনি এখানে বসেই আরম্ভ করুন। দেখুন ঠাকুর কতক্ষণে আপনাকে চিনতে পারে। তা অশ্বিনীবাবু তো অনেক সকালে এসেছিলেন দেখা করতেন। তো উনি একটা ঘর ওনাকে আলাদা করে রোহিণীবাবু ছেড়ে দিলেন। উনি দরজা জানলা একদম প্যাকট্যাপ করে বন্ধ করে ওখানে সেই যে ঠাকুরের নাম করতে বসলেন, মানে একটা সেকেন্ডের জন্যও উঠলেন না। তখন ওখানে সবার খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চের ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছিলো প্রায় শেষের পথে। তখন হঠাৎ ঠাকুর জিজ্ঞাসা করে উঠলেন যে, অশ্বিনীবাবু এসেছিলেন না মনে হলো? তো উনি কী হলো, উনি কি চলে গেছেন, উনি কি তো খেলেন না? বলে যখন এরকম প্রশ্ন তুললেন, তখন রোহিণীবাবুকে অশ্বিনীবাবুকে ডেকে নিয়ে আসেন। অশ্বিনীবাবুকে যে চিনতে পেরেছে, অশ্বিনীবাবু তখন আরও কাঁদতে শুরু করেছে, ঠাকুর যে ওনাকে চিনতে পেরেছেন। ঠাকুরের কাছে গিয়ে তো পায়ে ওনার লুটিয়ে পড়ে উনি কাঁদতে শুরু করে দিলেন। তখন ঠাকুরও ওনার গায়ে হাতে পায়ে হাত বুলিয়ে দিলেন। ওনার এই হাত বুলানোর জন্য অশ্বিনীবাবুর মানে অশ্বিনীবাবুর যে দুঃখটা পেয়েছেন যে ঠাকুর ওনাকে ভুলে গেছে, এই দুঃখটা ওনার নিবারণ হয়ে গেল। তা আজকের গল্পটা এইটুকুনি। আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই যে উদ্যোগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটা প্লিজ ফলো করে দেবেন আর নোটিফিকেশন বেলও অন করে রাখবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর কমেন্টসে জানাবেন আমার কী করলে আরও ভালো করব। জয় রাম।